Subscribe now. Click the bell icon to like, comment, and share. হ্যালো ভিউয়ার্স, আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি মিডনাইট স্টোরি PSB চ্যানেলে। ভিউয়ার্স, আজ আবারও নিয়ে এসেছি নজর 2 গল্পটির পর্ব 6। গল্পটি লিখেছেন টিউলিপ রহমান। তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আছে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল। তো শুরু হচ্ছে নজর 2 পর্ব 6। ঘরের ভিতর আফরা সবকিছু খুঁটে খুঁটে দেখছিল। হঠাৎ তিয়াশার একটি অ্যালবামের উপর ওর চোখ পড়ল। জেদের বসেই সেটা ছুঁড়ে ফ্লোরে ফেলে দিল। তখনই ললিতা দরজা নক করল। আপু, কিছু লাগবে? কে? আমি ললিতা। কি চাই? জি আপু, কিছু লাগবে? ম্যাডাম পাঠিয়েছে। বিরক্ত নিয়ে দরজা খুলে বলল, এই মেয়ে কিছু লাগলে তো আমি বলবই, তোমাকে এত পাকনামি করতে কে বলেছে? যাও, অযথা দরজা নক করবে না, আমার একদম পছন্দ না। এখন যাও, বিরক্ত করো না। ললিতা মাথা নিচু করে চলে গেল। আফরা তখন শুনল নিচে যেন কে কথা বলছে। ও তখন এগুলো মাথা থেকে ঝেড়ে ওর বাবাকে খোঁজার জন্য নিজেকে প্রস্তুত করছে, কারণ সেখানে ও যে কোনো বিপদের সম্মুখীন হতে পারে। ও বন্দী হয়ে যেতে পারে বা ওর মৃত্যুও হতে পারে। ওর হাতে একটা তাবিজ ছিল, সেটা ও খুলে আলমারিতে একটা নির্দিষ্ট জায়গায় রাখল যেন পরবর্তীতে খুঁজে পায়। এই তাবিজটাই ওর উপর হুবহু তিয়াশার মতো দেখতে একটা পর্দা বা আবরণ ফেলে রাখে, যাতে প্রত্যেকে তিয়াশা ভেবে ভুল করে। ও ধীর পায়ে রুম থেকে বের হলো, কিন্তু বেশি একটা সুবিধা করতে পারল না। মনে হলো যেন কেউ আসছে দোতলায়। তাই ও দৌড়ে আবার রুমে গিয়ে তাবিজটা পরে নিল। তিয়াশার মা এসে দরজা নক করল। আফরা অভিনয় মাখা একটা হাসি দিয়ে দরজা খুলে বলছে, মা তুমি কষ্ট করে আবার সিঁড়ি ভেঙে দোতলায় কেন আসলে? আমায় ডাক দিলেই তো পারতে। তোমার বাবা ডেকে পাঠিয়েছে, একজন স্পেশাল মানুষের সাথে তোমার পরিচয় করিয়ে দিবে। তাই তুমি মা একটা সেলোয়ার কামিজ পরে এসো, মাথাটা একটু কাপড় দিয়ে ডেকে পরে এসো, ঠিক আছে? আমরা অপেক্ষা করছি, বলে শারমিন চৌধুরী চলে গেল। আফরা বলছে, কে আবার এলো যে মাথাটা ডেকে আসতে হবে? যত সব, কি কাজে এসেছি আর কি করতে হচ্ছে, উফ। নিজেকে পরিপাটি করে সাজিয়ে নিচে নেমে এসে পুরোই অবাক আফরা। একই, এই ফাজিলটা এখানে কেন? আহনাফ আর একজন বয়স্ক যুবক বসে আছে সোফায়। আফরার কলিজাটা ধক করে উঠল। যদি টের পেয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। আহনাফ ওকে দেখে হেসে দিল। আফরা ওকে দেখে খুব বিরক্ত হলো, কিন্তু চেহারাতে তা একটু প্রকাশ করেনি। শারমিন চৌধুরী এসে তিয়াশা রূপী আফরাকে ধরে নিয়ে উনাদের সামনে বসিয়ে দিল। হুজুর মাথা নিচু করেই আফরাকে সালাম দিল। আফরা সালামের উত্তর দিয়ে খুব বিরক্ত নিয়ে বসে আছে। ওর এই সব ন্যাকামি একদম ভালো লাগে না, কিন্তু কিছুই করার নেই। মানতে হবে, ওর বাবাকে যতদিন খুঁজে পাবে না ওর মানতে হবে। শারমিন চৌধুরী বলল, তিয়াশা তুমি যখন ছোট ছিলে তখনই তোমার বিয়ে আহনাফের সাথে ঠিক করেছে তোমার বাবা। সেটা সম্পূর্ণ তোমার ভালোর জন্যই। এখন আমরা তোমার আর আহনাফের বিয়ে দিতে চাই এই পূর্ণিমার আগেই। তোমার কোনো আপত্তি নেই তো মা? মানে তোমার অন্য কোনো পছন্দ নেই তো? চট করে তিয়াশা রূপী আফরার রক্ত যেন মাথায় উঠে গেল। ওর মনে হচ্ছিল শারমিন চৌধুরীকে ছুঁড়ে দূরে ফেলে দিক। এ আবার কি ঢং শুরু করল?
মনে মনে বলছে, আমি কি এখানে বিয়ে করতে এসেছি? এখন তিয়াশার জন্য কি আমাকে বিয়েও করতে হবে? কিছু না বলে মুচকি একটা হাসি দিয়ে শারমিন চৌধুরীর দিকে তাকালো, তারপর বলল, মা, তোমরা যা ভালো বোঝ তাই করো, আমার কোনো আপত্তি নেই। হাসি দিয়ে সেখানে উপস্থিত থাকা সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। আফরা আহনাফের দিকে তাকিয়ে মনে মনে বলছে, তুমি তো দেখি একটা ছেঁচড়া টাইপের জিন, পিছু পিছু বাংলাদেশও হাজির। একবার ভাগে পেয়ে নেই তোমাকে, তারপর ছিঁড়ে ফেলে খাবো। সাথে সাথেই আহনাফ ওর দিকে তাকালো। আফরা একটু ইতস্তত হয়ে পড়ল। বুঝে ফেলেনি তো আবার? মুখে ছিল তখনও সেই মিছে মুচকি হাসি। শারমিন চৌধুরী আফরাকে সেখান থেকে সরিয়ে নিয়ে দোতলায় চলে গেল। রুবি ফুপি আর তার ছেলে সেখানে বসে সব তামাশা দেখছে। কি ভেবে এই বাড়িতে আসলো, আর এখন কি হচ্ছে না জানি, ভবিষ্যতে কি হয় মনে মনে বলছে, আর গরুর মতো জাবর কাটছে। সারাটা দিন আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটল না। রাতে আফরা অদৃশ্য হয়ে বাড়ির ভিতর ঘুরতে ঘুরতে সেই তালাবদ্ধ রুমটাতে পৌঁছে গেল। সেখানে দাঁড়িয়েই বুঝতে পারল এই ঘরেই তার বাবা বন্দি আছে। ও তাড়াতাড়ি তালাটা স্পর্শ করা মাত্রই ওর শরীরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ওকে দূরে ছিটকে ফেলে দিল। না, ওর দ্বারা সম্ভব নয় ভিতরে প্রবেশ করা। রাতের আধারে আশায় কেউ টের পেল না, তাই ও মনে কষ্ট নিয়ে নিজ ঘরে ফিরে গেল। ভেবেছিল হয়তো আজই ওর বাবাকে মুক্ত করে নিয়ে যেতে পারবে। যাই হোক, এতটুকু তো শিওর হলো যে ওর বাবা এখানেই বন্দি আছে। ও আবার অদৃশ্য হয়ে চলে গেল ওর আস্তানায়, যেখানে তিয়াশা বন্দি আছে। সেখানে ও দেখতে পেল হাত পা মুখ বাঁধা অবস্থায় তিয়াশা চেয়ারে ঝিমুচ্ছে। যে তিয়াশাকে একটা চড় মেরে বলল, ওই ঘরটায় আমার বাবাকে কেন বন্দি করে রেখেছিস বলো? তিয়াশার গালে আফরার হাতের ছাপ পড়ে গেল। তিয়াশা কিছুই বুঝল না। কোন ঘরের কথা বলছে, কাকে বন্দি করে রাখার কথা বলছে। জেদের বসে আফরা ওকে আবার যে চড় মারতে উদ্ধত হলো, তখনই ওর দাদি এসে হাত ধরল। আরে ওকে এখনো মারার সময় হয়নি, নিজেকে সামলে রাখ দাদুভাই। ওকে মারবো ওর বাবা ময়ের সামনেই, তাহলে ব্যাপারটা জমবে বেশ ভালো। এখন তো আবার বিয়েও করতে হবে। এইসব বিয়ে টিয়ে আমার একদম ভালো লাগে না, কি করব দাদি? আর ওই ঘরেও তো প্রবেশ করতে পারছি না। বিয়েটা যার সাথে দিচ্ছে সে কে জানো? জিন। সেই জিনটা যে ওকে ট্রেনে বাঁচিয়েছিল, আর দ্বিতীয়বার ওই বাড়িতে। এর থেকে একটু দূরে দূরে থেকো, তা না হলে একদম গন্ডগোল লেগে যাবে। তিয়াশা কথাগুলো শুনে একদিকে যেমন খুশি হচ্ছিল যে আহনাফ একটা জিন, অন্যদিকে কষ্ট পাচ্ছিল এই ভেবে যে আহনাফ অন্য একটা মেয়েকে বিয়ে করবে। মেয়ে বললে ভুল হবে, সে তো একটা বদজিন। তিয়াশা মনে মনে ভাবতে লাগল, আচ্ছা আহনাফ যদি জিন হয়েই থাকে, তাহলে কেন বুঝতে পারছে না যে ওটা আমি না অন্য কেউ? কেন বুঝতে পারে না আমি এখানে বন্দি? কেন? তিয়াশার এই প্রশ্নের উত্তর হয়তো আহনাফের কাছেও নেই, কারণ আফরা এবং তার দাদি সব ব্যবস্থা করেই এই যুদ্ধে নেমেছে। কোনো কিছুই যেন তাদের বাদ না সাজে, সেজন্য সব বিপদের জন্য নিজেদের প্রস্তুত রেখেছে। একটা বিফল হলে যেন অন্যটা দিয়ে কাজ করা যায়। তিয়াশা একা একা এখানে চোখের পানি ফেলছে, আর ওদিকে আহনাফ তিয়াশাকে নিয়ে স্বপ্ন দেখছে। বিয়েতে কোনো শাড়িটা তিয়াশা পরবে, মেয়ে হলে কি নাম রাখবে বা ছেলে হলে কি নাম রাখবে। শ্রোতা বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্ব নিয়ে কালকে হাজির হব। আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোতে লাইক ও কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ।
করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।